আজকের গল্প ভূতনাথ বাবুর ভূত দর্শন, কলমে সুপ্রিয়নাথ। প্রথম পর্ব, ভূতনাথ বাবুর ভূত দর্শন। এখন সবে বর্ষা এসেছে, আকাশ জুড়ে কালো মেঘের দাপাদাপি, কিন্তু আমার মনে শারদোৎসব উঁকি মারছে। দুর্গাপুজো যত এগিয়ে আসতে থাকে, বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদকেরা যেন তাড়া করে বেড়ায় আমাকে। স্বপনে জাগরণে তাঁরাই সর্বক্ষণ বিরাজ করেন আমার মনে। পুজো সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার তাগাদার চাপে প্রায় দিশাহারা হয়ে পড়ি। একদিকে অফিসের কাজের চাপ, আর অন্যদিকে সংসারের যন্ত্রণা। এই দুইয়ের মাঝে পড়ে লেখা যেন আর পালাবার পথ পায় না। আবার না লিখেও উপায় নেই। কিছু রোজগারের হাতছানি, নামের মোহ আর লেখার নেশা, কিছুতেই পিছু ছাড়ে না এগুলোর কোনোটাই। এই সেদিন দর্পণ পত্রিকার সম্পাদক হরনাথবাবু তাঁর অফিস চেম্বারের সোফায় গা এলিয়ে দিয়ে বললেন, রাজশ্রী, আপনি কিন্তু এবার গ্রাম্য পটভূমিকায় একটা উপন্যাস লিখে দেবেন বলেছিলেন। সম্পাদক মশাইদের নিয়ে এই এক জ্বালা। কবে কখন কাকে কি বলে ফেলেছি সেসব ঠিক নোটবুকে লিখে রেখে দেবেন, আর সময় মতো বের করে আনবেন। বিপদে পড়ে ঢোক গিলে বলেছিলাম বুঝি? আহা, সে কি কথা রাজশ্রী! আমাদের দৈনিকে আর সাপ্তাহিকে আপনার নামে বিজ্ঞাপন ছাপিয়ে দিয়েছি, আর আপনি কি না? মানে এই ইটকাঠ পাথরের শহরে বসে কি আর গ্রাম্য উপন্যাস লেখা যায়? তা ঠিক। সেক্ষেত্রে দিন 20-25 ছুটি নিয়ে গ্রামে যান। হ্যাঁ, শরীরও সারবে, লেখাও উতরে যাবে। আর একটা কথা, আপনার মতো উঠতি লেখকের মুখে না শুনতে বড় খারাপ লাগে। তা আমি কি করব বলুন? আমার 3 পুরুষের কেউ গ্রামে থাকে না। ছোট থেকে কলকাতাতে মানুষ হয়েছি, কোথায় যাব বলে ভাবি। সম্পাদক মশাই এবারে জব্দ, কিন্তু পরক্ষণেই ধাক্কা খেয়ে বুঝতে পারি লেখক আর সম্পাদকের মধ্যে পার্থক্য কোথায়। একদিকে আমি রাজর্ষি, সদ্য 40 ছোঁয়া জিন্সের প্যান্ট আর টি শার্ট পরা এ যুগের লেখক না মনে হওয়া লেখক, আর অন্যদিকে মধ্য 50-এর রাশভারী নামী কবি, বাহারি কুর্তা পাঞ্জাবি পরিহিত, ঘাড় অবধি এলিয়ে পড়া সাদা কালো চুলের বাহারে আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন পেশাদার সম্পাদক মশাই হরনাথবাবু। আমার কথা শেষ হতে না হতেই হরনাথবাবু তাঁর স্বভাবসিদ্ধ গম্ভীর গলায় তাচ্ছিল্যের সাথে বলে ওঠেন, তাই বলুন, এটা আবার কোনো প্রবলেম হলো? শুনুন, আমার 3 পুরুষের ভিটে হচ্ছে মুর্শিদাবাদের প্রত্যন্ত এক গ্রামে। ও, এমন গ্রাম যেখানে এখনো রাস্তা কাঁচা, সব বাড়িতে ইলেকট্রিসিটি পৌঁছায়নি। আর শুধু আমার বাড়ি ছাড়া অন্য কোথাও ফোনও নেই। এরকম গ্রামে তো তবে যাওয়াটাই মুশকিল হবে। কেন কেন মুশকিল হবে কেন? সেখানে কি মানুষ থাকে না? না মানে আপনাকে নিয়ে না এই এক বিপদ। সমস্যার সমাধান না খুঁজে অজুহাত খুঁজে বেড়ান। না না, আমি সে কথা বলিনি, শুধু কিভাবে। আরে শুনুন শুনুন, কিভাবে যাবেন তাই তো? হ্যাঁ, খুব সোজা। কলকাতা থেকে ট্রেনে করে গিয়ে মুর্শিদাবাদ স্টেশনে নেমে রিকশায় কিছু দূর গিয়ে তারপর বাকি পথটা গরুর গাড়িতে যেতে হবে। গরুর গাড়িতে? ব্যাস, নিশ্চিন্তে চলে যান, আরামে থাকবেন, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই। রামু আপনার দেখভাল করবে। আর তাছাড়া আপনি একজন ভালো ভ্রমণ সঙ্গীও পাবেন। হরনাথ বাবুর এই কথাটায় একটা ধাক্কা খাই। প্রশ্ন করি, কে বলুন তো? আপনি চেনেন তাকে? ভূতনাথ বাবু। ভূতনাথ বাবু? হ্যাঁ, আমি বিলক্ষণ চিনি ভদ্রলোককে। ভূতের গল্প লেখেন, নামী লেখক, বয়স প্রায় 60। কিন্তু বুঝতে পারি না উনি আমার ভ্রমণ সঙ্গী হতে যাবেন কেন। আমি তাই হরনাথ বাবুকে বলি, হ্যাঁ চিনি চিনি, মানে সাক্ষাৎ হয়নি কখনো, তবে ওনার লেখা পড়েছি। এত বড় লেখক উনি, তা উনিও আপনার গ্রামের বাড়িতে যাবেন কেন? ওনাকে এবার একটা নতুন ধরনের ভূতের গল্পের ফরমায়েশ করেছি, কিন্তু মুশকিলটা হয়েছে সেখানে। ভদ্রলোক ভূত দেখতে বা ভূতের উপস্থিতি উপলব্ধি করতে চান, তাতে নাকি গল্প খুলবে ভালো। এতদিন বহু চেষ্টা করেও তো ভূত দেখতে সফল হননি।
কি না করেছেন, কোথায় না গেছেন। দেখা যাক এবার সফল হন কিনা। আশা নিয়েই ওনাকেও পাঠাচ্ছি আমার গ্রামের বাড়িতে। মরেছে, একটি সুন্দর গ্রামে বসে লেখালেখি করব, ছুটি কাটাবো, এই মনের আনন্দটা এবার উৎকণ্ঠা হয়ে গলা দিয়ে বেরিয়ে আসে। আমি হরনাথ বাবুকে বলি, তার মানে আপনার গ্রামের বাড়িতে ভূত আছে নাকি? ধুর মশাই, আমার গ্রামের বাড়িতে ভূত থাকতে যাবে কেন? শোনা যায় নদীর ধারে একটা পরিত্যক্ত বাড়িতে নাকি ভূত আছে। লোকে বলে সাহেব কুঠি। কেউ থাকে না সেখানে, আর লোকজনও বিশেষ আনাগোনা করে না ওদিকটা। আপনি কি জানেন ওখানে ভূত আছে? না, আমি এসব জানি না, আর জানার ইচ্ছেও নেই। ভূতে আমার কোনো বিশ্বাস নেই। ব্যাপারটা বেশ কৌতূহলোদ্দীপক, তাই একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। সেটা যে সম্পাদক মশাইয়ের নজর এড়ায়নি সেটা তাঁর কথায় বুঝলাম। আহা, আপনি আবার চিন্তায় কেন পড়লেন? আপনার তো ভূত নিয়ে কোনো চিন্তা নেই, আর এ নিয়ে ভয় পাবেন না। আমার বাড়িতে ওসব ভূত ফুত আসতে সাহস পাবে না। আপনি গ্রামে থেকে গ্রাম দেখে গ্রাম নিয়ে উপন্যাস লিখবেন, আর উনি ভূত দেখে ভূতের গল্প লিখবেন। বেশ, দুজনের কাজ তো আলাদা। আমি সম্বিত ফিরে পেয়ে আশ্বস্ত হওয়ার হাসি উপহার দিই। এহেন জাঁতরের লোকের বাড়িতে যে ভূত ঢুকবে না সেটা আমি নিশ্চিত জানি। হরনাথ বাবু এবার অধৈর্য হয়ে পড়েন। তাহলে বলুন কবে যাবেন? আমি ট্রেনের টিকিট করে আপনার কাছে পাঠিয়ে দেব। একটু ভেবে এক বুক আশঙ্কা নিয়ে আমি বললাম, শনি। বাহ বাহ বাহ, ভেরি গুড। আমি আগামী শনিবারের টিকিট করে আপনার কাছে পাঠিয়ে দেব। আমি অসহায়ভাবে ঘাড় নাড়লাম। সত্যি বলতে কি, আমি বলতে চেয়েছিলাম শনির দশায় না পড়ি ভূত আর গ্রাম নিয়ে। তা উনি আমার মুখ থেকে শনি শব্দ উচ্চারিত হতেই তাকে শনিবার ভেবে আমাকে আর কথা শেষ করার সুযোগ না দিয়ে নিজের নিদান শুনিয়ে দিলেন। অগত্যা ভূতেই যে আমার ভবিষ্যৎ তা ঘাড় কাত করে বিনা বাক্য ব্যয়ে মেনে নিলাম। পরের শনিবার টিকিটের সঙ্গে কোচের নম্বর মিলিয়ে ট্রেনে উঠে দেখি ভূতনাথ বাবু আগে ভাগেই এসে জিনিসপত্র গুছিয়ে রেখে তার নির্দিষ্ট সিটে বসে আছেন। পরনে ধোপদুরস্ত ধুতি পাঞ্জাবি, চোখে পাতলা ফ্রেমের চশমা, ব্যাক ব্রাশ করা সাদা চুল, মাঝারি উচ্চতা, স্বাস্থ্যবান, বাটারফ্লাই গোঁফ, সহজ সরল ব্যক্তিত্ব। আমাকে দেখেই একগাল হাসলেন। আসুন আসুন রাজস্বীবাবু। ভূত আর ভূতে পাওয়া লোকের সাথে আমাকে জুড়ে দেওয়াতে এমনিতেই হরনাথ বাবুর উপর আমার রাগ জমেছিল, যেটা কিছুতেই বেরিয়ে আসতে পারছিল না। সেই রাগ এখন আমি ভূতনাথ বাবুর উপরেই উগরে দিলাম। আপনি আমাকে এমনভাবে ডাকছেন যেন এটা আপনার ড্রয়িং রুম। বুঝলাম ভদ্রলোক দমে গেলেন। আমিও আর কথা না বাড়িয়ে আমার সুটকেসটা আমার বার্থের নিচে রেখে বসলাম। ট্রেন চলতে শুরু করা স্থক লক্ষ্য করেছি যে ভূতনাথ বাবু উসখুস করছেন। মনে হলো উনি কিছু বলতে চান, কিন্তু আমার মেজাজ দেখে বলতে ভরসা পাচ্ছেন না। কিছু বলবেন? হরনাথবাবু আপনাকে এই ব্রিফকেসটা পাঠিয়েছেন। ব্রিফকেস? হ্যাঁ, এর মধ্যে ওনার লেখা একটা চিঠি আছে, পড়লেই সব বুঝতে পারবেন। ব্রিফকেসটা খুলে দেখি তার ভিতরে আছে বেশ কয়েকটা সুন্দর খাতা, একটা পার্কার কলম, পুরো এক বাক্স রিফিল আর দুটো খাম। যে খামটার উপর আমার নাম লেখা সেটা খুলে দেখি হরনাথ বাবুর আমাকে লেখা চিঠি। আমার শুভযাত্রা আর সুস্বাস্থ্য কামনা করে লিখেছেন। আমি যেন ভূতনাথ বাবুর পাল্লায় পড়ে ভূতের ব্যাপারে বেশি মাথা না ঘামাই। এক্ষেত্রে এক যাত্রায় পৃথক ফল কথাটা যেন মনে রাখি। এটাও লিখেছেন যে অন্য খামে হাত খরচের জন্য কিছু টাকা আছে। আমি ব্রিফকেসটা বন্ধ করে পাশে রাখলাম। ভূতনাথ বাবু চলন্ত ট্রেনের জানলা দিয়ে বাইরে চেয়ে রয়েছেন। জানি না কি দেখছেন, কেননা চতুর্দিক অন্ধকার। তবে স্টিম ইঞ্জিনের হিস হিস আওয়াজটা বেশ ভালো লাগে। খোলা জানলা দিয়ে কয়লার গুঁড়ো ঢুকছে, তা ঢুকুক, প্রাণ জুড়ানো হাওয়াও তো ঢুকছে। কামরাতে কিছু লোক নিজেদের মধ্যে নিচু স্বরে গল্প করছে, কেউ বা শোয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে। ভূতনাথ বাবুর দিকে চেয়ে দেখি উনি তখনও এক দৃষ্টে জানলার দিকেই তাকিয়ে রয়েছেন। একবার মৃদুস্বরে ডাকলাম, কোনো সাড়া নেই। এবার ভালোভাবে চেয়ে দেখি ভদ্রলোক ঢুলছেন। আমি একটু নিজের গলা খাঁকারি দিলাম, একটু জোরেই ডাকলাম, ভূতনাথ বাবু। উনি চমকে ফিরে তাকালেন। আমি একটু হেসে বললাম,
আপনি ঘুমিয়ে পড়েছিলেন, আর আমি ভাবছিলাম আপনি বুঝি গল্পের প্লট ভাবছেন। ভূতনাথ বাবু চোখ কচলিয়ে ম্লান হেসে বললেন, আর প্লট, সারা জীবন ভূতের গল্প লিখে কাটালাম, কিন্তু দুঃখ কি জানেন, ভূতের দেখা পেলাম না। আহা, সেজন্য আপনি এত দুঃখ করবেন কেন? আমিও তো এত গল্প লিখি, তা বলে সব চরিত্রকে চোখের সামনে দেখতে পাই কি? আপনার ক্ষেত্রে চরিত্রগুলো মানুষ বলে বিশ্বাসযোগ্য হয়, কেউ কোনো প্রশ্ন তোলে না। কেন? আপনাকে কি কেউ ভূতের উপস্থিতি নিয়ে প্রশ্ন করেছে? না, ছোটরা করে না, কারণ তাদের বিশ্বাসের জোর আছে, কিন্তু বড় হলে মনও ধীরে ধীরে অবিশ্বাসী হয়ে ওঠে। তাই বড়দের জন্য ভূতের গল্প লিখতে আর ভালো লাগে না। সেজন্য একটা প্রাইভেট টিভি চ্যানেলের জন্য একটা ভুতুড়ে সিরিয়ালের স্ক্রিপ্ট লিখছি। লোকে নাকি ভালোই খাচ্ছে। খাচ্ছে মানে? খাচ্ছে মানে ভালোভাবে নিচ্ছে আর কি, এখনকার সময়ের ভাষা আর কি, বোঝেনি তো। তা ভালো যখন লাগছে না, তখন ভূতের গল্প লিখছেন কেন? পাবলিক অন্য গল্প নেয় না? সে চেষ্টা কি আর করিনি। পাবলিক খায় না, মানে নেয় না আর কি, পেট চালতে তাই ভূতি ভরসা। আমি ঘাড় নাড়লাম। ভূতনাথ বাবু ঠিকই বলেছেন। আমি একবার নিজের লেখার স্বাদ বদলানোর জন্য গোয়েন্দা উপন্যাস লিখতে চেয়েছিলাম। খুব উৎসাহ নিয়ে কথাটা হরনাথ বাবুকে বলতেই তিনি প্রচণ্ড বিরক্ত হয়ে বলেছিলেন, আহ রাজস্বী, সবাই জানে আপনি পারিবারিক বা সামাজিক উপন্যাস লেখেন। আপনার লেখা অপরাধ কাহিনী চলবে না। ওসব গোয়েন্দা গল্প শরদিন্দু বাবুকেই মানায়। হরনাথ বাবুর কথার কোনো ছাঁচছিড়ি নেই, কিন্তু লেখা পড়ে তো পাবলিক উল্টোটাও ভাবতে পারে, তাদের ভালো লেগেও তো যেতে পারে। আপনার কি লেখালেখি ছেড়ে সম্পাদক হবার ইচ্ছে হয়েছে? কেন বলুন তো? শুনুন মশাই, আপনারা লেখেন আপনাদের আত্মার তৃপ্তির জন্য, আর আমরা তা ছাপি পাবলিকের কথা ভেবে। কিন্তু আপনার গোয়েন্দা গল্প ছাপার রিস্ক আমি তো অন্তত নেব না। আপনি যখন সম্পাদক হবেন তখন ছাপবেন। আরে মশাই, নায়ককে যেমন ভিলেনের রোলে মানায় না, তেমন ভিলেনকেও কিন্তু লোকে নায়ক হিসেবে মেনে নেয় না। আমি আর কথা বাড়াইনি, ওনার কাছে জানতেও চাইনি আমাকে উনি নায়ক ভাবেন না ভিলেন ভাবেন। মনের তাড়নায় গোয়েন্দা উপন্যাসটা লিখে সেটাকে ফেলে রেখেছি আলমারিতে। নিজের জন্য খুব দুঃখ হতে লাগলো, কিন্তু ভূতনাথ বাবুর দুঃখ তো আরও বেশি। তাকে তো ভূতে ধরেছে। এ জীবনে যে ঘাট থেকে নামবে তার আশা বড়ই কম। নিজের মনের ভার কম করার জন্য ভূতনাথ বাবুকে একটা হালকা প্রশ্ন করে বসলাম। আচ্ছা দাদা, আপনার নামটার সঙ্গে ভূত জড়িয়ে পড়লো কেন? মানে নামটাকে ভূতে ধরলো কেন? ভূতনাথ বাবু একটুও রাগলেন না, বললেন, আমাকে নাকি খুব ছোটবেলায় ভূতে পেয়েছিল। খুব জ্বর, সঙ্গে ভুল বকা। গ্রামের বাড়িতে সবাই ভাবলো আমাকে বুঝি ভূতে পেয়েছে। ওঝা ডেকে ঝাড়ফুঁক করা হলো। সেই থেকে ভূত আমাকে ছেড়ে আমার নামকে ধরল। কিন্তু নামের জন্যই কিনা জানি না, বয়স যত বেড়েছে ভূতের উপর ততই যেন আমার মায়া পড়তে শুরু করেছে। ভূতের ওপর মায়া? বলেন কি দাদা? আর কি বলবেন বলুন, নেশাও বলতে পারেন। যাই হোক, দেশ বিদেশের বহু ভূত বিষয়ক বই পড়েছি, নানা ভূতুরের জায়গায় গেছি, কিন্তু ভূতের দেখা পাননি, তাই তো? কিন্তু তবুও ভূতে বিশ্বাস করেন, কেন করেন? শুনুন রাজর্ষিবাবু, আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনি ভগবানে বিশ্বাস করেন? তা করি বটে। তা যে করেন সেটা আপনার গলায় ঝোলানো মা কালীর লকেট দেখেই বুঝেছি। কিন্তু তাতে কি হলো? ভগবানকে না দেখেও যদি ভগবানে বিশ্বাস রাখা যায়, তবে ভূত না দেখেও ভূতে বিশ্বাস করা যাবে না কেন? সেটা আপনি একদমই ঠিক বলেছেন। ভূতনাথ বাবুর যুক্তি অকাট্য। আমি হেসে হার স্বীকার করি। ভোরে ট্রেন থেকে নেমে যখন হরনাথ বাবুর গ্রামের বাড়িতে পৌঁছলাম, তখন বেশ বেলা হয়ে গেছে। পুরনো আমলের খিলান দেওয়া বাড়ি, চওড়া দেওয়াল, কড়িবর্গা দেওয়া উঁচু ছাদওয়ালা ঘর, উঁচু প্রাচীর দিয়ে ঘেরা বিরাট উঠান, সেখানে মার্বেলের তৈরি বসার জায়গা। বাড়িটাকে দেখে বেশ বোঝা যায় ঘন ঘন যাতায়াত না করলেও বাড়িটার প্রতি হরনাথ বাবুর নজর আছে। প্রথম দুটো দিন আমি শুধু এদিক ওদিক ঘুরে কাটিয়ে দিলাম। লেখার জন্য মনের জমিটা সব আগে তৈরি করতে হয়। লেখা শেষ করা নিয়ে আমার কোনো চিন্তা নেই।
লিখতে মন বসে গেলে আমি দিনে 10-12 ঘন্টা লিখতে পারি। ভূতনাথ বাবুর সঙ্গে শুধু খাওয়ার সময় দেখা হয়, কথাও খুব কম হয়। ভদ্রলোককে চিন্তান্বিত দেখলাম, কম কথা বলছেন। চিন্তাটা যে ভূতের গল্প লেখা নিয়ে নাকি ভূত দেখা নিয়ে তা বুঝতে পারলাম না। আমিও বিশেষ ঘাটালাম না, কারণ আমিও ইতিমধ্যে আমার লেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। বলা বাহুল্য, খাওয়া দাওয়া খুব ভালো চলছে। হরনাথবাবুর কাজের লোক রামুর যেমন সব দিকে নজর, তেমনি খাসা তার হাতের রান্না। বেশ বুঝতে পারছি কিছুদিন এখানে থাকলে কলকাতাতে ফিরতে আর ইচ্ছে হবে না। সারাদিন লিখে চলা ছাড়া আর একটা কাজই আমি প্রতিদিন করি, সেটা হচ্ছে খুব ভোরে বেড়াতে যাই। সেই সূত্রে একদল বয়স্ক মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছে। সত্যি বলতে কি, গ্রামে অচেনা নতুন মুখ দেখে তাঁরাই আমার সাথে যেচে আলাপ করেছেন। সকালে হাঁটা শেষ করে সতুর চায়ের দোকানের বেঞ্চিতে বসে চা খাওয়াটা নেশার মতো হয়ে গেছে। সেখানে যাদের সঙ্গে বসে গল্প করি তারা সবাই বয়সে আমার চেয়ে অনেক বড়, কিন্তু আমার সাথে বন্ধুর মতো মেশেন। এদের মধ্যে রবিবাবু ও হরিবাবুর সঙ্গে আলাপটা একটু বেশি হয়েছে আমার। দুজনেরই বয়স 70-এর ওপরে। বাস্তবে গ্রামের মানুষের আন্তরিকতা, ভালোবাসার ক্ষমতা আমার উপন্যাসের চরিত্রগুলোর চেয়ে অনেক বেশি। তাদের হৃদয়ের এই প্রসারতা অনুভব করতে না পারলে আমার লেখা কিছুতেই প্রাণ পাবে না। মুখে স্বীকার না করলেও হরনাথ বাবুকে মনে মনে অনেক ধন্যবাদ দিলাম। গতকাল মর্নিং ওয়াক শেষ করে সতুর চায়ের দোকানে রবিবাবুর পাশে বসতেই তিনি কানের কাছে মুখ নিয়ে এসে বললেন, আপনার সঙ্গে যে ভদ্রলোক এসেছে তার ব্যাপারটা কি বলুন তো? কেন, কি হয়েছে? শুনছি ওনাকে নাকি সাহেব কুটির চারপাশে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। জায়গাটা বিশেষ ভালো নয়, উনি বোধহয় জানেন না। উনি সব জানেন, উনি জেনে শুনেই এই গ্রামে এসেছেন। সে কি কথা? সতুবাবু একটা থালার উপর চায়ের গ্লাস সাজিয়ে নিয়ে এসেছিলেন। আমি একটা গ্লাস তুলে নিয়ে রবিবাবুকে প্রশ্ন করলাম, আচ্ছা রবিবাবু, সত্যি কি ওখানে ভূত আছে? আমি তো হরনাথ বাবুর কাছে সেরকমই শুনেছি, তবে বিশ্বাস করিনি। ঠিকই শুনেছেন, কিন্তু তার সাথে ওই ভদ্রলোকের সম্পর্ক কি? আদপে উনি ভূতের গল্প লেখেন। আর ভূত দেখার বাসনাও আছে। ভূতনাথ বাবুর গলা শুনে চমকে ফিরে দেখি পিছনে ভূতনাথ বাবু দাঁড়িয়ে আছেন। কখন এসেছেন বুঝতেই পারিনি। আমি ওনাকে বেঞ্চিতে বসতে বলে রবিবাবুর সাথে আলাপ করিয়ে দিলাম। ইনি বিখ্যাত লেখক ভূতনাথ বাবু, আর ভূতনাথ বাবু ইনি বোধহয় গ্রামের সবচেয়ে পুরনো মানুষ রবিবাবু। নমস্কার। রবিবাবু হাত জোর করে নমস্কার করতেই প্রতি নমস্কার জানিয়ে ভূতনাথ বাবু বললেন, আমি জানি, আর সেই জন্যই আপনার কাছে আমার আশা। আমার কাছে? হ্যাঁ, নদীর ধারে ওই সাহেব কুঠি সম্বন্ধে জানতে চাই। ওই বাড়ির ইতিহাস আমাকে জানতেই হবে। আমি 2-1বার ওখানে ঘুরে এসেছি। আমরা দুজনেই হতবাক হয়ে একে অন্যের চেহারা দেখি। আমি ভূতনাথ বাবুকে খুব ভালোভাবে দেখছিলাম। চোখে মুখে প্রত্যয়ের ছাপ। উনি যে হাত গুটিয়ে বসে নেই তা বোঝা গেল। প্লিজ রবিবাবু, আমার জানা দরকার ওই বাড়ির ইতিহাস। অগত্যা একটু মাথা ঝাঁকিয়ে রবিবাবু শুরু করেন সাহেব কুঠির বৃত্তান্ত। আমি যেটুকু শুনেছি আমার পূর্বপুরুষদের কাছে সেটুকুই তো বলতে পারি। বাড়িটার নাম হলো গিয়ে সাহেব কুঠি, হলেও বস্তুত ওটা নাকি আগে ছিল নবাব সিরাজদৌল্লার কোনো সভাসদের বাড়ি, বুঝলেন কিনা। সম্ভবত নাম ছিল মোহাম্মদ করিম। সিরাজের খুব কাছের লোক ছিলেন তিনি। পলাশির যুদ্ধে পরাজয়ের পর পালানোর সময় সিরাজ ধরা পড়লেন, তাকে হত্যা করা হলো। এরপরে করিমও নবাবের দেওয়া মহল ছেড়ে পালিয়ে এলেন, বুঝলেন, প্রত্যন্ত গ্রামের এই বাড়িটায়। কিন্তু তাতেও তিনি বাঁচেননি। মির্জাফরের লোকজন এই বাড়িতেই তাকে হত্যা করে। তারপর ব্রিটিশরা যখন পুরোদস্তুর এদেশের মালিক হয়ে বসলো, তখন সাহেবরা ওই বাড়ির চেহারাই বদলে দিল একেবারে। পুরোপুরি সাহেবি কায়দায় ওই বাড়িটাকে প্রায় নতুন করে তৈরি করা হলো। নাম হলো সাহেব কুঠি। কিন্তু পর 3জন সাহেব ওইখানে রহস্যজনকভাবে মারা যান। কারো দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, বুঝলেন কিনা। রবিবাবু থামলেন। সতুবাবু ততক্ষণে আরও একবার চা পরিবেশন করে গেলেন। দেখি
ভূতনাথ বাবুর চোখ মুখ চকচক করছে। আমি একটা সিগারেট ধরালাম। রবিবাবু চা শেষ করে গ্লাসটা নামিয়ে রেখে আবার শুরু করলেন। বিভিন্ন সময় তিনজন সাহেব মারা যাওয়ার পর সাহেবরাও আর ওই বাড়িটা ব্যবহার করতো না। ধীরে ধীরে ওটা পুরো বাড়ি হয়ে গেল। এরপর শুনেছি কোনো একজন স্বাধীনতা সংগ্রামী আত্মগোপন টোপন করে ওই বাড়িটায় নাকি আশ্রয় নিয়েছিল। সে দীর্ঘদিন সে এখানে লুকিয়েও ছিল। তারপর একদিন রাত্রে একদল পুলিশ সেখানে হানা দেয়, বুঝলেন। তাদের সঙ্গে একটা কুকুরও ছিল। ওই বিরাট বাড়ির একটা ঘর থেকে ওই কুকুরটাই তাকে খুঁজে বার করে। পুলিশ তাকে ধরে নিয়ে এসে এই আম গাছের নিচে গুলি করে মারে। হয়তো ওই ছেলেটি কোনো বাধা দিয়েছিল পুলিশকে। খোঁজ নিয়ে দেখতে হবে কোনো পুলিশও সেই সময় মারা গিয়েছিল কি না। এগুলো আমার শোনা কথা। তবে আমার দেখা দুটো ঘটনা আছে। একবার একটা চোর রাত্রে ওই বাড়িতে লুকিয়েছিল, বুঝলেন। পরের দিন আধমরা অবস্থায় তাকে বাগানে পাওয়া গেছিল। আর একবার তিনজনের একটা ডাকাত দল ওইখানে লুকিয়ে থেকে এমন ভয় পেয়েছিল যে পরের দিন নিজেরাই পুলিশের কাছে গিয়ে ধরা দিয়ে দেয়। বলেন কি? হ্যাঁ। ভূতনাথ বাবু যেন কথাগুলো গিলছিলেন। এবার তিনি মুখ খুললেন। আপনারা দল বেঁধে দিনের বেলাতেও ওখানে যাননি কোনোদিন? না, তবে দিনের বেলায় বাড়িটার আশেপাশে বাগানে ঘুরেছি, কিন্তু সত্যি কথা বলতে কি ভেতরে যাইনি কোনো দিন। কেউ গিয়েছে বলেও শুনিনি। কিন্তু আমি যে ওখানে এক রাত্রি কাটাবো বলে স্থির করেছি। ভূতনাথ বাবুর কথায় যেন চমকে উঠল সবাই। হরিবাবু এতক্ষণ পাশে বসেই সব শুনছিলেন। উনিও এবার হাত জোর করে ভূতনাথ বাবুকে বললেন, না না না, আপনি আমাদের গ্রামের অতিথি, নামী লোক। আপনার যদি কোনো অনিষ্ট হয় তাহলে আমরা সবাই অপরাধী হয়ে থাকবো। আপনি এসব করবেন না। আপনাদের কোনো ভয় নেই। আমি অতীতেও এরকম হানাবাড়িতে রাত কাটিয়েছি, কিন্তু ভূতে কোনো অনিষ্ট করা তো দূরের কথা, সামনেই আসেনি। এখানেও তাই হবে। তবুও জানেন তো, আশায় বাঁচে চাষা, সেই জন্যই চেষ্টা করা। ভূতনাথ বাবু আর কোনো কথা না বাড়িয়ে সবাইকে নমস্কার করে উঠে পড়লেন। বুঝলাম ভূতের সঙ্গে বোঝাপড়া না করে উনি এ যাত্রা ছাড়বেন না। কেমন লাগলো আমাদের গল্পটি জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে ছড়িয়ে দিন বন্ধু বান্ধবদের মধ্যে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।